দিশা জানে আজ সাইমের মুখোমুখি হতে হবে, তাই ও আগে থেকেই প্রস্তুত হয়ে আছে। ক্লাস শেষে ক্যাম্পাস থেকে বের হতেই সাইম সামনে এসে দাঁড়ালো, চোখে তার আগুনের স্ফুরণ। হুকুমের স্বরেই বলল, আমার সাথে আসো, কথা বলবো। যা বলার এখানেই বলে ফেলুন। আমি কোথাও যাব না। আসতে বলেছি আসবে। বেশি কথা আমার পছন্দ না। সেটা তোমাকে আগেই বলেছি। বলেছেন? তখন আমি আপনার ফিয়ন্সে ছিলাম, কিন্তু এখন নেই। কে বলেছে নেই? তুমি বাড়ি থেকে বেরিয়ে এলেই সব পাল্টে যায় না। যার কারণ আমি আপনাকে বিয়ে করব না বলেই তো বেরিয়ে এসেছি। আমি মানি না তোমার আমাকেই বিয়ে করতে হবে। না করলে কি করবেন? অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দিবেন? কথাটা শুনেই সাইম হতভম্ব হয়ে গেল। এসব কি শুনছে? অতীত কি সামনে আসছে? সাইমের এক মুহূর্তের জন্যই যেন অতীতের কথা মনে পড়ে গেল। এই মেয়েটা, তার অতীতের সাথে কি সম্পর্ক? নাকি সেই বেশি ভাবছে? হয়তো রাগে এমন কথা বলে ফেলেছে। কিন্তু রাগে এটাই কেন বলতে হবে? মনের খসখসানি কেন যেন কোনো যুক্তিই মানছে না। কথাটা বলার পর সাইম যখন অন্যমনস্ক হয়ে গেল, তখন আর ওর সামনে দাঁড়ালো না দিশা। কিছুটা এগিয়ে রিকশা নিল। রিকশার চাকা যখন ঘুরতে শুরু করলো, তখন হুঁশ হলো সাইমের। কিন্তু ডাকার বা পিছু নেওয়ার ইচ্ছে হলো না। ইতিমধ্যে সে খবর পেয়েছে দিশা কাছেরই একটা হোস্টেলে থাকে। সাইম সারাক্ষণই অস্থিরতা অনুভব করলো। না, মনের সন্দেহ দূর না করা পর্যন্ত শান্তি হবে না। দিশার সাথে নিজের কালো অতীতের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। টিউশনি থেকে ফিরতি পথে আহাদের ফোন এলো। রিসিভ করতেই আহাদ বলল, মাত্রই অফিস থেকে বের হলাম। কোথায় আপনি? টিউশনগুলো শেষ করলাম, আয়েশা আপুর বাসায় যাব। আপুর সাথে দেখা করতে? আপনাকে বলা হয়নি। আপু আমাকে বলেছে রুমিকে পড়াতে। ও আচ্ছা, ঠিক আছে, যান। ফোন রেখে আহাদও বড় বোনের বাসার দিকে রওনা হলো। রুমিকে পড়িয়ে আয়েশার বাসা থেকে বের হলো দিশা। ও ভেবেছিল আহাদও আসবে, কিন্তু এতক্ষণ অপেক্ষা করেও আসলো না। আজকে সাইমের সাথে দেখা হওয়ার কথাটা জানানো দরকার। এসব ভাবতে ভাবতেই দিশা কিছুটা এগোলো, আর তখনই সামনের দিক থেকে আহাদকে হেঁটে আসতে দেখে গেল। আর দিশা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি এখন এলেন? না, আপনি বাসায় আসার আগেই এসেছি। তাহলে আপুর বাসায় আসেননি কেন? সেখানে আমরা যে বিষয়ে কথা বলবো তা বলা যেত না। একবার যদি আপু বুঝতে পারে, তাহলে বাবা মাকে বলে দিবে। আর বাবা মা জানলে তারা কখনোই আমাকে কিছুই করতে দেবে না। প্রচণ্ড শান্ত স্বভাবের আমার পরিবারের মানুষগুলো একদমই সাথে পাশে থাকে না, থাকতে চাইও না। ঝামেলা দেখলেই সরে পড়ে সেখান থেকে। ও আচ্ছা, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমাকে একটা টেক্সট করলেই তো পারতেন। আহাদ হেসে বলল, একটু অপেক্ষা করলে কিছু হয় না। চা খাবেন? হ্যাঁ, লেবু চা খাবো। স্বাস্থ্য সচেতনতা? না, অন্য সব চায়ের থেকে এটার স্বাদটা আলাদা লাগে আমার কাছে। ও আচ্ছা, আমি এবার দুধ চিনি ছাড়া চা খেতে পারি না। দিশা হাসলো আহাদের কথা শুনে। ওর পাশেরই একটা টঙের দোকানে ঢুকলো। পছন্দ মতো 2 কাপ চা অর্ডার করে দোকানের পাশের খালি জায়গাটায় দিশার পাশে এসে দাঁড়ালো। আপনার কার ইন্টারভিউ আসছে? হ্যাঁ। আপনি জানলেন কি করে? আহাদ রহস্য করে হেসে বলল, কাল জানতে পারবেন। দিশা বুদ্ধিমানের মতো মাথা নেড়ে বলল, আমি জানি। কি জানেন? আমি আপনার অফিসে ইন্টারভিউ দিতে যাব, তাই না? আহাদ আফসোসের সুরে বলল, আহারে, হলো না। চমকে দিতে চেয়েছিলাম, কিন্তু আগেই বুঝে ফেললেন। শুনেছি মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে। আপনারটা মাথায় কিভাবে? আমার আর আপনারটা চেঞ্জ হয়েছে, সেজন্যই আমার বুদ্ধি মাথায় আর আপনারটা হাঁটুতে। আহাদ হেসে ফেলল, বলল, আপনি ভালোই কথা বলতে পারেন। জানি সেটা আমি। তারপর কোম্পানিতে আপনার পোস্ট কি? দারোয়ান। মজা না? সিরিয়াসলি বলেন। সিরিয়াসলি, সকাল থেকে এখন পর্যন্ত ডিউটি করে এসেছি। এখন আরেকজন এসেছে, কাল আবার রাতের শিফট। দিশাকে দ্বিধান্বিত দেখা গেল। ও আহাদের কথাগুলো বিশ্বাস করতে পারছে না। আবার এমন সিরিয়াসলি ভাবে বলছে যে ফেলাও যাচ্ছে না। দিশা ভাবুক হয়ে বলল, তাহলে বিদেশ থেকে পড়ে এসে লাভ কি হলো? কোনো লাভ নেই। আগে জানলে তো আমি পড়াশোনাই করতাম না। যাক, বাদ দিন আমার দুঃখের কথা। জানিয়ে আসি। আর আপনার জন্য
আহাদ 2 হাতে 2টো কাপ এনে একটা দিশাকে দিল, আরেকটা নিজে নিল। খেতে খেতে হাঁটা ধরলো দুজনে। এবার দিশা বলল, সাইম এসেছিল। জানি। কিভাবে জানেন? যাকে বিনাশ করতে নেমেছি তার সম্পর্কে খবর রাখবো না? ও কি আপনাকে চেনে? না, এখনো চেনে না। তবে আপনার সাথে দেখলে খোঁজ নিয়ে পরে জানতে পারবে। তাহলে আমাদের এভাবে না দেখা করাই ভালো। না, আমিও চাই আমাদের সম্পর্কে ও জানুক। তাহলে তো ও সতর্ক হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, পাপ কাউকে ছাড়ে না, এবার সে যতই সতর্ক হোক না কেন। আহাদ দিশাকে হোস্টেলের গেটে পৌঁছে দিল। দিশা গেট দিয়ে ঢোকার সময় পেছন থেকে আহাদ বলল, আমি ম্যানেজার পদে আছি। দিশা চোখ জড়া কোনা করে ভেংচি কেটে বলল, আমি বিশ্বাস করি না। আপনি দারোয়ানি, আমাকে আসতে যেতে ম্যাডাম বলবেন। আহাদ হাসল, বলল, আচ্ছা ম্যাডাম কৃষ্ণলতা। আজ সকালেই ইন্টারভিউ দিতে যাওয়ার সময় দিশার মনে হচ্ছিল কেউ ওকে অনুসরণ করছে। সায়েম যে ওর পেছনে লোক লাগিয়েছে সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। দিশা মনে মনে ভাবে, একটা মানুষ এতটা নিচে নামতে পারে কিভাবে? অবশ্য যে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারে তার কাছে তো এসব কিছুই না, কেবলই তো শুরু। এই প্রত্যাখ্যানের শোধ তুলতে আরো অনেক কিছু করবে লোকটা। তবে দিশাও ভেঙে পড়বে না, যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে, যেন জুইয়ের মতো আর কারোর জীবন নষ্ট না হয়। দিশা ভেবেছিল আহাত থাকবে ইন্টারভিউ বোর্ডে, কিন্তু ওকে কোথাও দেখা যায়নি। আদৌ কি এই অফিসে চাকরি করে ছেলেটা, নাকি আবারও ঢপ মারল? ইন্টারভিউ হয়েছে বেশ ভালোই, আশা করা যায় চাকরিটা হবে। অফিস থেকে বেরিয়ে টিউশনিতে চলে গেল দিশা। টানা 3টা টিউশনি করে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে ও। সকালের নাস্তাটাও খাওয়া হয়নি ঠিক মতো। এখন হোস্টেলে গিয়ে দুপুরের খাবার পাবে কিনা সন্দেহ আছে। এর মধ্যে ফোন এলো আয়েশার। দিশা রিসিভ করতেই বলল, ইন্টারভিউ কেমন হলো দিশা? আলহামদুলিল্লাহ ভালো। এখন কোথায় আছো? হোস্টেলে ফিরছিলাম। এখানে চলে আসো, খেয়ে দিয়ে বিশ্রাম নেবে, পরে আহাদ এসে তোমাকে পৌঁছে দেবে। কিন্তু আপু? কোনো কিন্তু না, তাড়াতাড়ি আসো। আয়েশা ফোনটা রেখে দিল। দিশা রাস্তার মোড় থেকে একটা রিক্সা নিয়ে রওনা হলো আয়েশার বাসার দিকে। একটা গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিংয়ে আজ সারাদিন ব্যস্ত ছিল আহাদ, তাই দিশার সাথে একটাবারও দেখা হয়নি। এখন হয়তো হোস্টেলে। অফিস থেকে বেরিয়ে আহাদ ভাবল দিশার সাথে দেখা করে যাবে। হোস্টেলের সামনে এসে দিশাকে কল দিতে রিসিভ হলো। আহাদ জানতে চাইল, ম্যাডাম কৃষ্ণলতা আপনি কোথায়? দিশা হেসে বলল, স্যার আমি তো আপনার আপুর বাসায়। আপু আমাকে বলল আসতে, তাই এলাম। ও আচ্ছা, আমি আপনার হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছি। আহারে, কি করবেন এখন? কি আর করব, আমিও আসছি আপুর বাসায়। আচ্ছা আসুন। আপু অবশ্য বলেছিল আমাকে আপনাকে ফোন করে আসতে বলতে। তাহলে বলেননি কেন? শুধু শুধু এখানে এলাম। বলিনি, কারণ আপনি অনেক ব্যস্ত কিনা যদি বিরক্ত হন। কিছু মানুষ স্পেশাল হয়, তাদের ফোনে কখনোই বিরক্ত হই না। ফোন রেখে দিল আহাদ। তবে আহাদের শেষের কথাটা দিশা বুঝতে চেয়েও পারল না। আহাদ কি ঘুরিয়ে পেঁচিয়ে ওকেই স্পেশাল বলল? কিন্তু ও কেন স্পেশাল হতে যাবে? নাকি এর অন্য কোনো মানে আছে? বসার ঘরে বসে টিভি দেখছিল দিশা, তাই বেল বাজার শব্দে দরজাটা ওই খুলল। আহাদকে আজ অন্যান্য দিনের মতো লাগছে না। ফর্মাল ড্রেসে বোঝাই যাচ্ছে মাত্রই অফিস থেকে ফিরেছে। ক্লান্ত মুখশ্রী, তবুও সুন্দর লাগছে দেখতে। সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে ভাঁজ করে রাখা কোট, সব মিলিয়ে বেশ সুন্দর লাগছে। ভেতরে এসে হাত পা ছড়িয়ে দিয়ে সোফায় বসে পড়ল। বড় বোনকে আশেপাশে দেখতে না পেয়ে দিশাকে জিজ্ঞাসা করলো, আপা কোথায়? রুমিকে ঘুম পাড়াচ্ছে। ও আচ্ছা, আমাকে এক গ্লাস পানি এনে দেবেন? আনছি। দিশা ভেতরে গেল পানি আনতে। একটু পরেই এক গ্লাস পানি এনে আহাদের সামনে ধরে বলল, এই নিন। খেয়েছেন আপনি? হ্যাঁ, ক্লায়েন্টের সাথেই খেয়ে নিয়েছি। আপনি খেয়েছেন? হ্যাঁ। আহাদ এবার কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতেই বলল, আসলে আজকের ক্লায়েন্ট মিটিংটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনার সাথে দেখা করতে পারিনি। বুঝেছি, ভীষণ ব্যস্ত মানুষ। আহাদ হাসলো। তারপর জানতে চাইল, আপনার ইন্টারভিউ কেমন হলো? ভালোই হয়েছে। যাক, তাহলে আশা করা যায় চাকরিটা হবে। দেখা যাক। পরশু আরেকটা আছে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।
ওদের কথার মাঝেই আয়েশা চলে এলো। আহাদকে দেখে বলল, কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। রুমি ঘুমিয়েছে? হ্যাঁ। তুই খেয়েছিস? হ্যাঁ। চা খাবি? দাও। আয়েশা দিশার দিকে চেয়ে বলল, তুমি খাবে? খেলে মন্দ হয় না। আয়েশা হেসে বলল, বসো, আসছি। চা খেতে খেতে টুকটাক গল্প চলল তিনজনের মাঝে। বেশিরভাগই আয়েশাই বলেছে তার স্বামী সংসারের গল্প। বাকি দুজন শুনেছে আর অল্প স্বল্প তাল মেলাচ্ছে। চা শেষ হতেই আহাদ বলল, চলুন আপনাকে হোস্টেলে দিয়ে আসি। আয়েশা বলল, যেতেই হবে? আজ না হয় থেকে যাও। না আপু, কাল সকাল সকাল ক্লাসে যেতে হবে। আরেকদিন এসে থাকবো। আচ্ছা, সাবধানে যেও। আয়েশার বাড়ি থেকে বেরিয়ে দিশা বলল, জানেন আপনি অনেক লাকি। হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু ঠিক কোন বিষয়ের জন্য আপনার এটা মনে হলো? আপনার পরিবার এবং আপনার পরিবারের মানুষজন ভীষণ ভালো। খুব কম মানুষই এমন পরিবার পায়। আহাদ হাসলো, বলল, আমরা সবাই লাকি, তবে ভিন্ন ভিন্ন দিক থেকে। মন খারাপ করবেন না। দিশার চেহারায় মলিন হাসি, দৃষ্টি উদাস। আহাদ ওর অভিব্যক্তি বুঝতে পারল। কোনো এক অজানা কারণে এই মেয়েটি মন খারাপ করলো কেন। কেন জানি ওর বুকের ভেতরে কেমন করে ওঠে। দুজনেই পাশাপাশি চুপচাপ হেঁটে চলেছে। হঠাৎই আহাদ বলল, এই যে ম্যাডাম কৃষ্ণলতা। আহাদের সম্বোধন শুনে দিশা জিজ্ঞাসু দৃষ্টিতে পাশ ফিরল। আহাদ ওকে এখানেই দাঁড়াতে বলে দ্রুত পায়ে কোথায় যেন গেল। ফিরে এলো এক গুচ্ছ কদম হাতে। দিশার ঠোঁটের অজান্তেই হাসি ফুটে উঠল। উচ্ছ্বাসিত গলায় বলল, এগুলো আমার জন্য? জি ম্যাডাম কৃষ্ণলতা, এই কদম গুচ্ছ শুধুমাত্র আপনার জন্যই। দিশা হাত বাড়িয়ে ফুলগুলো নিল। একটু আগের মন খারাপটা যেন নিমিষেই কোথাও পালিয়ে গেল। হোস্টেলের সামনে এসে দিশা, ধন্যবাদ আমার মন ভালো করে দেওয়ার জন্য। শুধু শুধু ধন্যবাদ নেই না, বিস্কিটের সাথে নেবেন? আমার কাছে এই মুহূর্তে এক প্যাকেট নোনতা বিস্কুট ছাড়া আর কিছুই নেই। হেসে ফেলল আহাদ। এতটা প্রাণ খুলে হাসতে এই প্রথম দেখেছে দিশা। হাসলে ছেলেটাকে ভীষণ সুন্দর লাগে। হাসি থামার পর আহাদ বলল, ঠিক আছে, বিস্কিটের সাথেই দিন। এবার দিশাও হেসে ফেলল। দুজনেরই এমন দৃশ্য দূর থেকে কেউ ক্যামেরা বন্দি করেছে এবং কারোর নির্দেশে এটা তার কাছেই পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনতলা বাড়ির সামনেই টঙের দোকানটায় সকাল থেকেই বসে আছে আহাদ। একটু পরপরই চা খাচ্ছে আর বাড়িটার গেটের দিকে লক্ষ্য রাখছে মানুষের আসা যাওয়ার। তবে সে যে মুখটি খুঁজছে তাকে এখনো দেখা যায়নি। অবশ্য সেই মানুষটি নিজেও জানে তার বাসার সামনে কেউ একজন তার জন্য অপেক্ষা করছে। ক্লাস থেকে বের হতে কল এলো ফরিদা বেগমের। দিশা একটু অবাকই হলো। বাড়ি ছাড়ার এতদিনের মধ্যেও একবারও বাবা মা কেউই কল করেনি। আজ হঠাৎ কি হলো? দিশা ফোনটা রিসিভ করতে ফরিদা বেগম বিলাপের স্বরে বলেন, দিশা তাড়াতাড়ি বাসায় আয়, তোর বাবা কেমন জানি করতেছে। উষাও ফোন ধরছে না। এতটুকু শুনে দিশার খারাপ লাগা শুরু হয়ে গেল। সে মাকে আশ্বস্ত করে দ্রুত বাড়ির পথে রওনা হলো। বাড়ি এসে দেখলো বাবা নিজের ঘরের দরজাটা বন্ধ করে রেখেছেন। মা বাইরে দাঁড়িয়ে বিলাপ করছে আর নার্গিস এক কোনায় নির্বিকার দাঁড়িয়ে আছে। দিশাকে দেখে ফরিদা বেগম বললেন, দেখ মা, তোর বাপ এগুলো কি শুরু করছে। বলতেছে বিষ খেয়ে মরে যাবে। তুই কিছু বল। দিশা দরজার বাহির থেকে উদ্বিগ্ন স্বরে বলল, বাবা তুমি এমন কেন করছো? কি হয়েছে তোমার? ভেতর থেকে দুঃখ ভারাক্রান্ত স্বরে মইনুল ইসলাম বলে উঠলেন, আমার আর বেঁচে থাকার ইচ্ছে নেই। কেন বাবা? আমার মতো হতভাগ্য মানুষের বেঁচে থাকাই কি লাভ? যার মেয়ে কথা শোনে না, যার মেয়ের জন্য মানুষের কাছে অপমানিত হতে হয়, সেই বাপের কি বেঁচে থাকার অধিকার আছে? খুব করুণ শোনালো মইনুল ইসলামের গলা। দিশা মন খারাপ হয়ে গেল নিমিষেই। ভেতর থেকে একদলা কান্না প্রাণপণে ঠেলতে লাগলো বাহিরে বের হওয়ার জন্য। কোনো রকমে নিজেকে ধরে রেখে দিশা জিজ্ঞাসা করলো, তুমি কি চাও বাবা? মারে, তোকে আর তোর বোনকে অনেক কষ্টে মানুষ করেছি, সেই ছোট থেকেই আগলে রেখেছি। বড় হয়ে তোরা যদি কথাই না শুনিস তাহলে আমার কেমন লাগে বল? তোর বাবা মা তোর খারাপ চায় না রে। প্রত্যেক বাবাই দায়িত্ববান কারোর কাছে নিজের কন্যা দান করতে চায়। আমিও তাই চাই। তুই ঘরে ফিরে আয় মা, বিয়েটাতে রাজি হয়ে যা। দিশা জানতো
এই কথাগুলোই শোনা লাগবে। অনেক কষ্টে দুর্বল স্বরে দিশা বলল, কিন্তু বাবা। তার আগেই মইনুল ইসলাম বলেন, তুই রাজি না হলে আমার মরা ছাড়া আর কোনো গতি থাকবে না। নিজের নিয়তির ওপরে হাসি আসছে ওর। নিয়তির খেলা বড়ই আজব। রাজি হলো দিশা। বিয়ের তোড়জোড় শুরু হলো আবার। এবার আর বেশি সময় নেওয়া হয়নি। মাত্র 3 দিন পরেই বিয়ের দিন ঠিক করা হয়েছে। বিকালের দিকে সাইমের ফোন এলো। এড়িয়ে যেতে চাইলেও পারল না দিশা। এই ফোনটা আর এড়িয়ে যাওয়া সম্ভব না। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ব্যঙ্গাত্মক হাসি শোনা গেল। একই স্বরে সাইম বলল, কি যেন বলেছিলে? বিয়ে করবে না, আবার একটা ছেলের সাথে চক্করও চালাচ্ছিলে। এখন কি হলো? শোনো, আমি যখন যা চাই তাই পাই, আর না পেলে ঝলসে দেই। তুমি তো জানোই, তাই না? তা ওই ছেলেটার নাম আহাদ না? ওর বোনই তো ছিল। মেয়েটা যদি রাজি হতো তাহলে ওর এই দিন দেখতে হতো না। আহারে বেচারি। আর ওর ভাই শালা বলদা এতদিন পর এসেছে আমার থেকে বদলা নিতে। আর তুমি যোগ দিয়েছিলে নাচতে নাচতে। শুধু একবার বিয়েটা হোক। তোমার কি করা লাগবে সেটা আমি জানি, আর ওই ছেলের ব্যবস্থাও আমি করব। তবে বিয়েটা আগে হোক, কারণ শুভ কাজের আগে আমি কোনো অশুভ কাজ করতে চাই না। এতক্ষণ দিশা একটা কথাও বলেনি। রাগে গাটা জ্বলে যাচ্ছে। তাই কথাগুলোর প্রতি উত্তর না করেই ফোনটা রেখে দিল। হোস্টেলের বিছানায় চিত হয়ে শুয়ে আছে দিশা। কাল বাড়ি চলে যাবে। অবশ্য আজই বাবা মা আসতে দিতে চায়নি, কিন্তু নানান রকম অজুহাত দিয়ে চলে এসেছে। তবে কাল ফিরতেই হবে। শুয়ে শুয়ে নিজের দুঃখের কথাই ভাবছিল সে। তখনই ফোন এলো আহাদের। আজ সারাদিনে কথা হয়নি একবারও। দিশা ফোনটা রিসিভ করতেই আহাদের প্রফুল্ল গলা শোনা গেল। বলল, হ্যালো ম্যাডাম কৃষ্ণলতা, কোথায় আপনি? হোস্টেলে। যাক, তাহলে আজ ঠিক জায়গায় এসেছি। আপনি হোস্টেলের সামনে? আগে হ্যাঁ। আচ্ছা, 10 মিনিট দাঁড়ান, আমি আসছি। আসুন। দিশা নামলো কিছুক্ষণ পরেই। ওকে দেখেই আহাদ বুঝতে পারলো কিছু একটা হয়েছে। তাই নিজের কথা বাদ দিয়েই জানতে চাইল, কি হয়েছে আপনার? কোথায় কি হয়েছে? কিছু তো হয়েছে, আপনার চেহারা দেখলেই আমি বুঝতে পারি। দিশা হাসলো, বলল, কিভাবে? এটা আমার দৈব শক্তি, তাই না? হ্যাঁ তাই। এবার আপনি বলুন, কি হয়েছে? মলিন হেসে সবকিছু খুলে বলল। সব শুনে আহাদ মাথা নেড়ে বলল, জীবনের সবকিছু আমাদের প্ল্যান মতো হয় না। হলে আমাদের সবার জীবন পরিপূর্ণ থাকতো। দিশা মাথা নাড়ালো, বলল, হ্যাঁ, কাল চলে যাব বাড়িতে। তাহলে চলুন, আপনাকে কফি খাওয়াই। কোন খুশিতে? আপনার বিয়ে ঠিক এই খুশিতে। আমার বিয়েতে আপনি খুশি? খুশি তো হওয়াই লাগবে, বিয়ে বলে কথা। দিশার মন খারাপের স্তর আরেকটু বাড়ল। সে মনে করেছিল এই বিয়ের খবর শুনে আহাদের ভীষণ মন খারাপ হবে, কিন্তু তেমন কিছুই হলো না। খুব স্বাভাবিকই ছেলেটা, যেন এটারই হওয়ার ছিল। কেমন করে যেন 2 দিন কেটে গেল। আজ বিয়ে, সবাই ব্যস্ত, সবচেয়ে বেশি মইনুল ইসলাম। তার ছোট মেয়ের বিয়ে বলে কথা। একদিকে সবকিছু থেকেও কোথাও যেন নিজেকে খুঁজে পাচ্ছে না দিশা। তবে কি নিয়তিতে এটাই ছিল? পার্লারের মেয়েরা এসেছে দিশাকে সাজাতে। সায়েম চায়নি দিশা পার্লারে যাক। আজকের দিনে কোনো রকমের রিস্ক সে নিতে চায় না। রুমে এখন কেউ নেই। পার্লারের মেয়েরা নিজেদের কাজ শেষ করে বিদায় নিয়েছে। একটু আগে নার্গিস এসে দেখে গেছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এরপর দিশার মা এসে দেখে গেছে মেয়েকে। ওষা আসবে বরযাত্রীর সাথে, তাই এখন আর কারোরই আসার সম্ভাবনা নেই। দিশা ফোন হাতে নিয়ে ভাবছে ওই মানুষটাকে একবার ফোন করার কথা। শেষবারের মতো একবার কথা বলতে ইচ্ছে করছে ভীষণ। নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ফোন করলো, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। কোনো রকমে চোখের পানি আটকে ফোনটা বন্ধ করে নিজের মনে মনে প্রস্তুত হলো। বরযাত্রী চলে এসেছে। নার্গিস, উষা আর দিশার 2-1 বান্ধবী এসেছে দিশাকে স্টেজে নেওয়ার জন্য। সায়েম আর দিশাকে পাশাপাশি বসানো হলো। সায়েমের দৃষ্টি দিশার দিকে। সে ফিসফিসিয়ে বলল, এই তো আর কিছুক্ষণ, তারপর তুমি আমার। দিশা শুনলো, কিছুই বলল না, তাকালোও না পর্যন্ত। সায়েম আবারও বলল, এতদিনের হিসাব আজ রাতেই হবে সুইটার্ট, প্রস্তুত থেকো।
যেই মানুষটার পাশাপাশি বসে থাকতেও এত ঘৃণা লাগছে, তার সাথে পুরো জীবনটা কিভাবে কাটাবে? কবুল বলার জন্য বারবার বলা হচ্ছে দিশাকে। ওর মনে হচ্ছে এই মুহূর্তে কবুল বলার চেয়ে মরে যাওয়াটা সবচেয়ে সহজ। কিন্তু যারা মৃত্যু চায় তারা কি এত সহজে পায়? দিশা কবুল বলতে যাবে, তখনই শোনা গেল হট্টগোল। হঠাৎই কেমন যেন বিশৃঙ্খলা শুরু হয়েছে। আর মিনিটের মধ্যে স্টেজের সামনে কিছু পুলিশের দেখা পাওয়া গেল। তারা এসে সরাসরি সাইমের সামনে দাঁড়ালো। অ্যারেস্ট ওয়ারেন্ট সামনে ধরে বলল, মিস্টার সাইম ভুইয়া, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন? আমার কি অপরাধ? সামনে দাঁড়ানো পুলিশ অফিসারটি হাস্যারক্তক ভঙ্গিতে বলল, কোনটা বলবো বলুন তো? নারী পাচার, দুর্নীতি, অবৈধ অস্ত্র চোরাচালান, নাকি ড্রাগস সাপ্লাই? সাইম ভরকে গেল, তোতলানো স্বরেই বলল, এসবের প্রমাণ কি? প্রমাণ আদালতে দেওয়া হবে, এখন চলুন। হল ভর্তি লোকের সামনে হাতে হ্যান্ডকাপ পরিয়ে সাইমকে নিয়ে যাওয়া হলো। ঘটনার আকস্মিকতায় দিশা স্তব্ধ, মাথা ঘুরছে। এসব হলো কি করে? তখনই চোখের সামনে একটা হাস্যোজ্জ্বল মুখের দেখা পাওয়া গেল। এই হাসির অর্থ, আমার কথা আমি রেখেছি ম্যাডাম কৃষ্ণলতা, আপনি মুক্ত। বিয়ে ভেঙেছে আজ 2 দিন হলো। মইনুল ইসলাম আর ফরিদা বেগম কেউই মুখ দেখাতে পারছে না মেয়েকে। মেয়ের সুখের কথা চিন্তা করতে গিয়ে এত বড় ভুল কি করে হয়ে গেল? গত 2 দিন ঘর থেকে তেমন একটা কেউই বের হয়নি। প্রয়োজনে যতটুকু ততটুকুই। আর এর বাইরে কারোর সাথে কোনো কথা হয়নি। ফোনও বন্ধ ছিল। আজ বিকালে ফোনটা অন করতেই দেখতে পেল অনেকের মেসেজ, কল। তবে কাঙ্ক্ষিত নাম্বার থেকে শুধুমাত্র একটা মেসেজই এসেছে, বউ সাজে এত সুন্দর লাগবে ভাবতে পারিনি। একটা বার কি আপনার দর্শন পাওয়া যায় ম্যাডাম কৃষ্ণলতা? আপনার সকল অভিমান মিটিয়ে দেব, কথা দিচ্ছি। এভাবে বলার পর একটা সুযোগ না দিলে সেটা অন্যায় হয়ে যাবে। তাই দিশা ঠিক করলো ও আজ সন্ধ্যায় দেখা করবে। অফিস থেকে বের হয়ে ফোনটা চেক করতেই মুখে হাসি ফুটলো আহাদের। এই মেসেজটার জন্যই অপেক্ষা করছিল 2 দিন ধরে। ওরা দেখা করেছে শহীদ মিনারে। সেখান থেকে টিএসসির দিকে পা বাড়ায়। আহাদ হাঁটতে হাঁটতে বলে, চল, চা চলবে? চলবে। আমার উপর রাগ? না। অভিমান? না। তার মানে হ্যাঁ। মেয়েদের না মানেই তো হ্যাঁ। দিশা হাসতে চেয়েও নিজেকে দমন করে কপট রাগের আভা ফুটিয়ে বলল, আপনি কে যে আপনার সাথে আমি রাগ অভিমান করব? আহাদ মৃদু হেসে বলল, নাম নেই, তবে আমি হয়তো এমন কেউ যাকে আপনি সবসময় আপনার পাশে পাবেন। গরম চায়ের কাপে ছোট্ট একটা চুমুক দিল দিশা। বলল, আপনি ওই দিন এইভাবে এন্ট্রি নেবেন ভাবতেই পারিনি। ঠোঁটে মৃদুর হাসির রেশ রেখেই আহাদ বলল, আপনি যেদিন বিকালে আমাকে বলেছিলেন আপনার ওই লোকটাকেই বিয়ে করতে হবে, সেদিনই আমি অফিসে যাইনি। ছুটি নিয়েছিলাম একজন বিশেষ কারোর সাথে দেখা করার জন্য। আর সেই বিশেষ মানুষটি হলো সায়েমের শালিকা। আমার সন্দেহ হয়েছিল এই মেয়েটির ওপর। মেয়েটি কিছু না কিছু তো অবশ্যই জানে। প্রথম মেয়েটি কিছু বলতে চায়নি। পরে আপনার আর আমার ঘটনা বিস্তারিত বলার পর মেয়েটি নিজের মৃত বোন সম্পর্কে সবকিছু জানায়। আসলে সাইমের সব কালো কাজের সাক্ষী ছিল ওর বউ মিতা। কিন্তু মেয়েটার স্বামীর এইসব কাজে সমর্থন দিত না। তাই সাইম সবসময় ওকে ভয়ে রাখত। মিতা একসময় বুঝে যায় একদিন না একদিন সাইমের হাতে সে শেষ হবে। তাই এক এক করে সব কালো কাজের প্রমাণ জমা করতে থাকে একটা পেন ড্রাইভে। সাইম এক পর্যায়ে সেটা জানতে পেরে যায় আর ক্ষিপ্র হয়ে ওঠে। যেদিন মিতা মারা যায় সেদিন সকালে ও ওর ছোট বোনের সাথে দেখা করে সবকিছু বলে, কিন্তু পেন ড্রাইভটা আনতে ভুলে যায়। তবে ওটা কোথায় আছে সেটা বলে যায়। অতঃপর বোনের বাসা থেকে ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় মিতা। ওর বোন ধারণা করে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং এটা খুন। মিতার বোন সাইমের বিরুদ্ধে স্টেপ নিতে চেয়েছিল, কিন্তু ওর বাবা মা দেয়নি। তারা তারা এক মেয়ের জন্য আর এক মেয়েকে হারাতে চান না। সবকিছু শুনে আমি পেন ড্রাইভটা উদ্ধারের প্ল্যান করি। আর এতে সামিল ছিল আপনার বোন উর্মি। আহাদের এই কথায় ভীষণ অবাক হলো দিশা। কণ্ঠে অবিশ্বাস নিয়েই বলল, আসলেই? হ্যাঁ, উর্মি আপুকে আমি কিছুদিন ফলো আপে রেখেছিলাম। উনি কখন বাসা থেকে বের হন সেটা বোঝার জন্য।
সেদিন মিতার বোনের সাথে দেখা করে আমি বসুন্ধরায় যাই আপনার বোনের সাথে দেখা করতে। এই খবরটাই একটা বিশ্বস্ত সূত্রে পাই আমি। পরে উষা আপুর সাথে সেখানে দেখা করে আমরা একটা ক্যাফেটেরিয়াতে বসি। আমি আপনার আপুকে সবকিছু সুন্দর করে বুঝিয়ে বলি, কিছু ক্ষেত্রে প্রমাণও দেই। আপনার আপু বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে ভুগছিল, তবে তিনি কথা দিয়েছিলেন তিনি আমাকে সাহায্য করবেন। তিনি তার কথা রেখেছেন। প্রচুর ঝুঁকি নিয়ে তিনি সাইমের রুম থেকে ওই পেন ড্রাইভটা উদ্ধার করে আমাকে দিয়েছিলেন আপনার বিয়ের দিন সকালে। আমি চাইলেই পারতাম তখনই ওই বাসায় গিয়ে ওকে অ্যারেস্ট করতে, কিন্তু আমি চেয়েছিলাম আপনার বাবা মায়ের একটা শিক্ষা হোক, তাই এই নাটকীয় এন্ট্রি। আর আমি ভেবেছিলাম সবকিছু শেষ, যেখানে শেষ সেখান থেকেই শুরু। আমার জীবন বাঁচানোর জন্য আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি তো কেবল আমার কথাই রেখেছি। বেশ কিছুক্ষণ একসাথে ঘোরাঘুরি করে আহাদ বাসায় পৌঁছে দিল দিশাকে। যাওয়ার সময় আবারও গেটের সামনে থেকে ফিরে এসে দিশা বলল, একটা কথা বলার ছিল। বলুন। আমি কাল রাতে স্কলারশিপের মেইল পেয়েছি ইউনিভার্সিটি অফ কানাডা ওয়েস্ট থেকে। আগামী সপ্তাহেই আমার ফ্লাইট। যতটা খুশির সংবাদ ছিল খবরটা শুনে, ততটা খুশি হতে পারেনি আহাদ। বুকের ভেতর আচমকায় একটা চিনচিনে ব্যথা শুরু হয়েছে। তবুও নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলল, জীবনে নতুন একটা অধ্যায় শুরু হতে চলল। কংগ্রাচুলেশন। ধন্যবাদ। দিশা চলে গেল বাড়ির ভেতর। অব্যক্ত অনুভূতিগুলোকে মনের ভিতরে পিষে ফেলে নিজের বাড়ির পথে পা ধরল। বাসায় ফেরার পর থেকে বসার ঘরে বাবা মা আর ভাবিকে একসাথে বসে থাকতে দেখলো দিশা। ওকে দেখেই মইনুল ইসলাম স্নেহের স্বরে ডেকে বলেন, এদিকে আয় মা। দিশার সামনে যেতেই নিজের পাশে বসালো। অনুতপ্ত গলায় বলল, তোর সাথে অনেক অন্যায় করেছি। তোকে তোর প্রাপ্য ভালোবাসা দিতে পারিনি। তোর ভালো করতে গিয়ে কখন যে লোভে পড়ে গিয়েছিলাম বুঝিনি। আমাদেরকে ক্ষমা করিস মা। আমি জানি তোমরা আমার ভালো চাও বাবা, কিন্তু বুঝতে পারোনি। আসলে তোমাদের যেমন বোঝানো হয়েছে তেমনটাই বুঝেছো। আফসোসের শুধু এতটুকুই, নিজের সন্তানকে বিশ্বাস না করে বাইরের মানুষকে বিশ্বাস করেছিলে তোমরা। এখন বাদ দাও এসব কথা, যা হওয়ার হয়েছে। আমি আর এসব ভাবতে চাই না। ফরিদা বেগম মেয়ের হাত ধরে বললেন, তুই মন খারাপ করিস না, ওর থেকে ভালো ছেলে দেখবো তোর জন্য। এবার সব কিছু যাচাই বাছাই করে তারপরে এগোবো। না মা, এবার না হয় আমার জীবনের সিদ্ধান্তটা আমাকেই নিতে দাও। আমি সামনের সপ্তাহেই কানাডায় চলে যাচ্ছি। ওখানকার একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছি। মইনুল ইসলাম অসহায় গলায় বলেন, এভাবে অভিমান করে চলে যাবি? অভিমান না বাবা, নিজেকে পুরোপুরি গুছিয়ে তারপর আসবো। আমাকে বাধা দিও না। এবার মেয়ের সিদ্ধান্তের আগে তারা কিছুই বললেন না। মেনে নিলেন মেয়ের সিদ্ধান্ত, তাতে যদি মেয়েটার ভালো হয়। কাগজে পত্রের ঝামেলায় কোথাও যাওয়া হচ্ছে না, তবে আয়েশা আপু বলেছিল তার বাসায় যাওয়ার জন্য। তাই আজ ইউনিভার্সিটি থেকে ফেরার পথেই আয়েশা আপুর বাসায় গেল দিশা। কিন্তু সেখানে গিয়ে এই অসময়ে মানুষটার দেখা পাবে সেটা সে ভাবেনি। দিশা অবাক হয়ে বলল, আজ অফিস নেই? ট্যুর ছিল, যায়নি। কেন? আহাদ আচমকায় মুখটা দুঃখী ভাব করে বলল, কাপল ট্যুর, আমি তো সিঙ্গেল। দিশা হেসে বলল, তাহলে ডাবল হয়ে যান। দিশার কথা শুনে আহাদ মনে মনে বলল, কানাডা চলে গেলে কিভাবে হব। সেদিন স্বাভাবিকভাবে আয়েশা আপুর বাসায় খাওয়া দাওয়া করে বাসায় চলে গিয়েছিল দিশা। আহাদ অবশ্য এগিয়ে দিয়েছিল। আস্তে আস্তে যাওয়ার দিন যত এগোচ্ছিল মন খারাপের রেশ ততই বাড়ছিল। স্বপ্নের এতটা কাছাকাছি চলে এসেও কেন এই বিষণ্ণতা? কি কারণে এই অস্থিরতা? উত্তরটা কি আসলেই অজানা, নাকি এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা? দুপুরের খাবার শেষে রুমে আসতেই ফোন বেজে উঠল। আহাদ ফোন করেছে। ফোনটা হাতে নিয়ে মুচকি হেসে রিসিভ করলো দিশা। আহাদ বলল, কেমন আছেন ম্যাডাম কৃষ্ণলতা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। খেয়েছেন? হ্যাঁ, একটু আগেই। আপনার খাওয়া হলো? হ্যাঁ হয়েছে। এখন কি করবেন? কিছু কেনাকাটা আছে, ভাবছি বের হব। এখন না বের হয়ে সন্ধ্যায় বের হওয়া যায় না? দিশার ঠোঁট টিপে হাসলো। ঘুরিয়ে পেঁচিয়ে তার সাথে বের হওয়ার কথা বলছে ছেলেটা। দিশা ভাবলো একটু মজা নেওয়া যাক, তাই সে না বোঝার ভান করেই বলল, সন্ধ্যায় কেন?
এখন তো ফ্রি আছি, এখনই যাই। না বলছিলাম এখন তো অনেক রোদ, যদি আপনার চেহারা পড়ে যায়। বাহ, বেশ চিন্তা দেখছি আমার জন্য। সমস্যা নেই, ছাতা নিয়ে বের হব। আহাদ এবার বুঝলো সরাসরি বলা ছাড়া কোনো গতি নেই, তাই অকপটেই বলে ফেলল, সন্ধ্যার পর আমার সাথে বের হবেন প্লিজ। দিশা এবার বিজয়ের হাসি হেসে বলল, এটা প্রথমে বললেই পারতেন। আপনি বুঝেও না বোঝার ভান না করলেও তো পারতেন। না, মাঝে মধ্যে বোঝা সত্ত্বেও কিছু অকপট স্বীকারোক্তি শুনতেই ভালো লাগে। বুঝলেন মশাই? বুঝলাম। সন্ধ্যার সময় আপনার বাসার গলির মুখে দাঁড়াবো। এখন রাখি কেমন? আচ্ছা। ফোন রেখে আহাদ ফের কাজে মনোযোগ দিল। কাজ করতে করতে এক পর্যায়ে দিশার একটা কথা মাথায় এলো, অকপট স্বীকারোক্তি। তাহলে কি আজই সেই স্বীকারোক্তি দিয়ে ফেলবে, যেটা মনের কোণে রয়েছে জমা? পাকিস্তানি ডিজাইনের একটা থ্রি পিস পরে তৈরি হয়ে নিল দিশা। বের হবার সময় ফরিদা বেগম জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছিস? কিছু কেনাকাটা বাকি আছে মা, সেগুলোই করব। আচ্ছা যা, সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরবি। আচ্ছা। সিঁড়ি দিয়ে নামতে নামতেই আহাদের ফোন এলো। দিশা রিসিভ করে বলল, অপেক্ষা করুন 5 মিনিট, আসছি। আচ্ছা। দিশা শুধু কিছু কসমেটিক্স আর উপন্যাসের বই নিল। তার মধ্যে জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের 7 কাহন 8 কুঠুরি 9 দরজা আর মনের মতন মন, এই 3টি বই আহাদ উপহার দিয়েছে ওকে। নিজেও হুমায়ুন আহমেদ, ফাল্গুনী মুখোপাধ্যায়, আহমেদ সফা সহ আরো বেশ কিছু লেখকের বই কিনেছে। কেনাকাটার শেষে আহাদ আবদার করলো তার সাথে একটা ক্যাফেতে বসতে। দিশা রাখলো ওর আবদার। দুজনেই 2 কাপ কফির মাঝে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বেরিয়ে এলো সেখান থেকে। এবার যাবার পালা। আজও আহাদ দিশাকে বাসা পর্যন্তই ছেড়ে দিল। রাতে শুতে যাওয়ার সময় আহাদ আয়েশাকে ফোন করলো। আয়েশা রিসিভ করে বলল, কিরে, বলেছিস? ভাইয়ের ভালো মন্দ না জিজ্ঞাসা করেই তুমি চলে গেছো ক্লাইম্যাক্সে? এটা কিছু হলো আপা? দূর, রাখ তোর ভালো মন্দ, বলেছিস কিনা সেটা বল। আহাদ হতাশ গলায় বলল, বলতে পারিনি। আয়েশা রাগে কটমট করতে করতে বলল, গাধা একটা ভাই আমার, বিদেশে পড়ে এসেও এই অবস্থা। এই, তোর নাকি আবার গার্লফ্রেন্ডও ছিল? আসলেই নাকি ঢপ মেরেছিলি? আহাদ মুখ কালো করে বলল, আপা প্লিজ এভাবে বলো না। আমি কি করব ও যদি আমাকে রিজেক্ট করে? তোর দ্বারা কিচ্ছু সম্ভব না। তোকে যদি রিজেক্টই করার হতো তাহলে তুই বললে তোর সাথে বের হতো না। ফোন রাখ, মাথা গরম করে ফেলেছিস তুই। আয়েশা ফোনটা কেটে দিল। আহাদও আয়েশার কথা ভাবল, আসলেই তো দিশা কখনোই ওকে না বলে না। কেন ও যে ওকে সবসময় হ্যাঁ বলতে হবে? পরের দিন জরুরি কাজ না থাকায় একটু বেলা করেই উঠল দিশা। এই তো আর কটা দিনই আছে এই দেশে, তারপর উড়ে চলে যাবে স্বপ্নের দেশে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসতেই দেখলো ঘরে মা দাঁড়িয়ে আছে ওর জন্য চা হাতে। দিশা মুচকি হেসে চায়ের কাপটা নিয়ে বলল, গুড মর্নিং মা। গুড মর্নিং, ফরিদা বেগম উত্তর দিলেন হেসে। মেয়েটাকে তিনি ছোট থেকেই অনেকটা তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, কখনোই গুরুত্ব দেয়নি। মেয়েটা তাকে কখনো কোনো অভিযোগ করেনি। আর আজ যখন নিজের ভুল বুঝতে পারলেন তখন মেয়েটাই তার কাছে থাকবে না। চা খেতে খেতে দিশা জিজ্ঞাসা করলো, বাবা কোথায়? বাজারে গেছে। ও আচ্ছা, কি খাবি তুই? যা বানিয়েছো তাই দাও। আচ্ছা, টেবিলে আয়। দিশা টেবিলে বসলো নাস্তা খেতে। ফরিদা বেগম নাস্তা দিতে দিবে বললেন, তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে। দিশা বিরক্ত হয়ে বলল, মা, কি বলছিলাম তোমাদের? শোন আগে পুরো কথা। ছেলেটার নাম আহাদ, তুই হয়তো চিনিস, ওদের ফ্যামিলি থেকেই দিয়েছে প্রস্তাব। আমরা বলেছি তোর মতামত নিয়ে জানাবো, এখন তুই কি বলিস? দিশা বাকরুদ্ধ। মানুষটা এইভাবে সারপ্রাইজ করবে ভাবতেও পারেনি। এদিকে আহাদ কিছু জানতো না, অফিসে বসে কাজ করছিল। হঠাৎই আয়েশা আপুর ফোন এলো। রিসিভ করতেই বলল, তুই আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি আসিস তো। কেন? তোর জন্য মেয়ে দেখেছি। কি যাতা বলছো? আরে হ্যাঁ আপা, ফাইজলামি করো না, কাজ করছি। ফাজলামো না, সত্যি। তুমি জানো এটা সম্ভব না। কেন সম্ভব না? নাটক করবা না আপা, দিশাকে আমি পছন্দ করি তুমি জানো। জানি তো, সেজন্যই তো প্রস্তাব পাঠিয়েছি। জেনেও পাঠিয়েছো? এমন কাজ তুমি কি করে করতে?
এতটুকু বলেই থেমে গেল আহাদ। কথাটা আরেকবার মনে করে মনে মনে লাফিয়ে উঠল। অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি? আয়েশা হাসতে হাসতে বলল, হ্যাঁ, বাবা মাও আসছে।